একু আরেক মেনিয়াং জাপান, এটার মানে হচ্ছে আমি জাপান যেতে চাই। করোনা মহামারী তো প্রায় শেষ হতে চলল। 2022 সালে আমি প্ল্যান করছি একটা শর্ট টার্ম ভিজিটের জন্য জাপান যাব। খুবই সুন্দর একটা দেশ জাপান, এবং জাপান গেলে অবশ্যই আপনারা জানেন পাসপোর্টটা ডেফিনেটলি অনেক এনরিচ হয়। তো আমার সাথে যারা জাপান যেতে ইচ্ছুক, শুধুমাত্র তাদের জন্য উদ্দেশ্য করেই এই ভিডিওটি আজকে তৈরি করা। আজকের এই ভিডিওটিতে থাকছে কারা কারা জাপান যেতে পারবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং কত টাকা খরচ হতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমার নাম রাফায়েতুল কবির। আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য ট্রাভেল, ট্যুরিজম, ভিসা এবং নিত্য নতুন ইমিগ্রেশন নিউজ নিয়ে ভিডিও বানিয়ে থাকি। যদি আমার এই ভিডিওটি আপনি প্রথম দেখে থাকেন, তার মানে হচ্ছে ইউ আর ভেরি নিউ ইন মাই চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে হবে কি আমার নিত্য নতুন যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছেই চলে আসবে। এই তো চলে আসছে, মেসেজ চলে আসছে। গতকালকে খালি একজনকে বলছিলাম রেমিটেন্সটা পাঠানোর জন্য আমার বিকাশ অ্যাকাউন্টে মাত্র 5 ঘন্টার মধ্যে, আই রিপিট মাত্র 5 ঘন্টার মধ্যে লন্ডন থেকে আমার বিকাশ অ্যাকাউন্টে সরাসরি চলে আসছে। কিসের মাধ্যমে জানেন? এটার নাম হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ড। শুধু ইংল্যান্ড না, ইউরোপের বেশ কিছু দেশ থেকে, পাশাপাশি কানাডা এবং আমেরিকা থেকেও আপনারা চাইলে দেশে থাকা আত্মীয় স্বজনকে খুব সহজেই ট্যাপ ট্যাপ সেন্ড ডাউনলোড করে সেখান থেকে পাঠাতে পারেন রেমিটেন্স। তো আর দেরি কেন? যারা ইউরোপ, আমেরিকা বা কানাডা থেকে আমার ভিডিওটি দেখছেন, এখনই মোবাইলে ডাউনলোড করে নিন ট্যাপ ট্যাপ সেন্ড। এখন আসা যাক জাপান বাংলাদেশিদের জন্য কি কি ধরনের ভিসা ইস্যু করে থাকে। নাম্বার 1 হচ্ছে ট্যুরিস্ট ভিসা, নাম্বার 2 হচ্ছে বিজনেস ভিসা, আর নাম্বার 3 হচ্ছে ফ্যামিলি ভিসা। যেহেতু আজকের ভিডিওটি আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে করেছি, তো আমি এখন ট্যুরিস্ট ভিসার বিস্তারিত জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি কারা কারা জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য এলিজিবল হবে। মোটামুটি সবাই এলিজিবল হবে, বাট তার মধ্যে কিছু সিগনিফিক্যান্ট সেক্টর আছে। ধরেন আপনি চাকরিজীবী, হয় আপনি সরকারি চাকরিজীবী কিংবা আপনি বেসরকারি চাকরিজীবী, উভয় ক্ষেত্রেই আপনি কিন্তু এলিজিবল হবেন। ডকুমেন্ট কী কী লাগবে? প্রথম ডকুমেন্ট লাগবে হচ্ছে আপনাদের ভিজিটিং কার্ড। আপনি যেই পেশায় জব করেন না কেন, অবশ্যই আপনার একটা ভিজিটিং কার্ড আছে না? সেকেন্ডলি হচ্ছে আপনার অফিস আইডি কার্ডের ফটোকপি। যে আইডি কার্ডটা অফিস থেকে আপনাকে দিয়েছে তার ফটোকপিটা লাগবে। মনে রাখবেন, যেই আইডি কার্ডটা আপনি দিচ্ছেন সেটার মধ্যে আপনার ডেজিগনেশন যা লেখা, আপনার ভিজিটিং কার্ডও যেন সেম ডেজিগনেশন থাকে, অথবা একটু সমস্যা হতে পারে ভিসা পেতে। 3 নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার কোম্পানি কর্তৃক ইস্যুকৃত এনওসি লেটার। 4 নাম্বার লাগবে হচ্ছে ভিসা লেটার। আপনার কোম্পানি আপনাকে বলবে এই সময়টাতে আপনাকে ছুটি দেওয়া হয়েছে, আপনার জাপান যেতে কোনো আপত্তি নেই। আর ভিসা লেটার উল্লেখ থাকবে হচ্ছে জাপান অ্যাম্বাসেডর বরাবর যে আপনাকে ভিসা দেওয়া হোক, এই মর্মে একটা রিকোয়েস্ট। আর যারা সরকারি চাকরিজীবী, আপনাদের জিও লাগবে। হ্যাঁ, জিও সার্টিফিকেটটা লাগবে। এটা ছাড়া কিন্তু আপনারা মুভ করতে পারবেন না দেশের বাইরে। পাশাপাশি যেই ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের স্যালারিটা যায়, সেই ব্যাংকের একটা স্টেটমেন্ট শো করতে হবে অবশ্যই, এবং সেটা 6 মাসের হতে হবে। একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে স্যালারিটা কত হতে পারে, তাই না? 60,000 টাকা ন্যূনতম। যাদের 60,000 টাকা অ্যাকাউন্টে আপনাদের টেক হোম যায়, তারা কিন্তু এটার জন্য ভেরি মাচ এলিজেবল। 60,000 টাকার ঊর্ধ্বে হলে তো আরও অনেক ভালো, বাট নিচে যারা আছে মন খারাপ করার কিছু নেই, ট্রাই করতে পারেন, তবে ভিসা পাওয়ার সম্ভাবনা একটু কমে যায়। আপনাদের পাসপোর্টের অবশ্যই মেয়াদ থাকতে হবে মিনিমাম 6 মাস, অর্থাৎ 6 মাস মেয়াদ আছে এরকম যে কোনো এমআরপি পাসপোর্ট। আর যাদের নতুন পাসপোর্ট করা আছে, মানে ইলেকট্রনিক পাসপোর্ট যেটা আছে, এটা হলে তো কথাই নেই, এটার মেয়াদ তো মাত্র দেওয়া শুরু হলো, 10 বছর তো আছেই মেয়াদ। জাপান এমবিসির ওয়েবসাইটে ঢুকলেই আপনারা কিন্তু জাপানের যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ওটা পেয়ে যাবেন। আপনারা চাইলে অনলাইনে ফিল আপ করতে পারেন, কিংবা এই যে 1 পাতার মাত্র ফর্ম, জাস্ট খালি একটা পাতা, এবং খুবই ইজি। এখানে আপনাদের নাম, ঠিকানা, কি করেন, পার্মানেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এসব কিছুই চেয়েছে। কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু ফর্মটা ডাউনলোড করে নিজেরাই ফিল আপ করে নিতে পারেন। আর ঢাকাতে যে জাপান এমবেসি আছে তাদের ঠিকানা আমি নিচে দিয়ে দিলাম, পাশাপাশি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আপনাদের 2 কপি কালার ছবি লাগবে। ছবির সাইজ হতে হবে 45 পূরণ 35 মিলিমিটার সাইজের ছবি। মনে রাখবেন 45 পূরণ 35 মিলিমিটার। চেষ্টা করবেন যদি কোনো আপনি চশমা পরে থাকেন, চশমা খুলে ছবি তুলতে। অনেক সময় হয় কি যে চশমার মধ্যে আলোটা রিফ্লেক্ট করে, চোখ ঠিক মতো বোঝা যায় না। এটা কিন্তু অনেক ক্ষেত্রে ভিসা রিফিউজ হওয়ার একটা কারণ হয়ে থাকে। একটা কভার লেটার লাগবে। মনে রাখবেন, একটা ভালো কভার লেটার কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করতেছে, কারণ ভিসা অফিসারের সামনে তো আপনি নেই। কি আছে? কিছু ডকুমেন্ট আছে আর একটা সুন্দর কভার লেটার আছে। যত সুন্দর করে কভার লেটার লিখতে পারবেন, তত বেশি ইমপ্রেস করতে পারবেন আপনি জাপানের ভিসা অফিসারকে। কভার লেটারে কী কী থাকবে? কভার লেটারে সাধারণত থাকে হচ্ছে আপনি কেন জাপান যেতে চাচ্ছেন, কোথায় কোথায় বেড়াবেন এবং সম্ভাব্য তারিখ কোনগুলা, এরকম উল্লেখ করে আপনি অ্যাম্বাসেডর অফ জাপান বরাবর একটা সুন্দর একটা 1 পাতার একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। আপনারা যারা কভার লেটার লিখতে পারেন না, তারা চাইলে আমাকে ইমেল করতে পারেন, আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার জন্য।
আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ইউনিভার্সিটি কর্তৃক একটা এনওসি লেটার লাগবে, এটা চাইলে যে কোনো ইউনিভার্সিটি দিয়ে থাকে। এখন আসেন ইনভাইটেশন লেটার। আচ্ছা সত্যিই কি ইনভাইটেশন লেটার লাগে? আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছেন, এনওসি দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, আপনাকে প্রুফ করতেছেন, তাহলে ইনভাইটেশন লেটার কেন লাগবে? আসলে ইনভাইটেশন লেটার লাগে না। আপনি যেটা করবেন কি, কাভার লেটারের মধ্যে উল্লেখ করে দিবে যে জাপানের কোন কোন হোটেলে আপনি থাকবেন। যদি জাপানে আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় থেকে থাকে তাহলে কাভার লেটারের আইটিনারি অপশনে আপনি সেই আত্মীয় বা ফ্রেন্ডের অ্যাড্রেস উল্লেখ করবেন যে ওখানে আপনি থাকবেন, দ্যাটস ইট, কোনো সমস্যা নেই। অনেক এজেন্সি এই ইনভিটেশন লেটার দেওয়ার নামে কিন্তু অনেক টাকা আপনাদের কাছ থেকে নিয়ে নিবে, সো ইউ ডোন্ট নিড টু সাবমিট এনি কাইন্ড অফ ইনভিটেশন লেটার। এখন যেটা আলোচনা করব সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আপনার প্রুফ অফ অকুপেশনটা কি। একটু আগে আমি কথা বলে নিয়েছি আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে কি দিতে হবে, আমি দ্বিতীয়বার আর সেটা আলোচনা করছি না। এখন আসেন আপনি চাকরিজীবী না, তাহলে আপনি কি হতে পারেন? আপনি বিজনেসম্যান হতে পারেন। বিজনেসম্যানের জন্য আপনি প্রুফ কি দিবেন? অবশ্যই ট্রেড লাইসেন্স, লাস্ট 3 বছরের ট্রেড লাইসেন্স ইংলিশ করিয়ে, পাশাপাশি আপনি 3 সার্টিফিকেট দিবেন। যদি আপনার ভ্যাট সার্টিফিকেট থাকে দিলে অনেক ভালো। এর পাশাপাশি আপনার বিজনেসের নামে যেসব ব্যাংকে লেনদেন আছে সেসব লেনদেনের 1 বছরের স্টেটমেন্ট দিবেন। স্টেটমেন্টটা যেন একটু ভালো হয়। ভালো মানে কি, দিন শেষে আপনার স্টেটমেন্টের ব্যালেন্সের জন্য 7-8 লাখ টাকা পড়ে থাকে, এরকম একটা স্টেটমেন্ট আপনারা চেষ্টা করবেন। যাদের কারেন্ট অ্যাকাউন্ট নাই আপনি চাইলে নিজের নামে সেভিংস অ্যাকাউন্টেরও স্টেটমেন্ট দিতে পারেন, তবে এফডিআর বা বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র দিয়েন না, এসবে কিন্তু লাভ নাই। জাপান এমবিসি সবসময় দেখতে চায় আপনার চলতি অ্যাকাউন্টে ইদার ইট ইজ সেভিং অর ইট ইজ কারেন্ট অ্যাকাউন্ট, এইসব অ্যাকাউন্টে কত টাকা স্থিতি আছে। আচ্ছা এখন আপনি চাকরিজীবীও না বা আপনি বিজনেসম্যানও না, তাহলে আপনি কি হতে পারেন? আপনি ল্যান্ডলর্ড, ধরেন আপনি বাসা ভাড়া পান বা দোকান ভাড়া পান। এই যে ভাড়াটা পান এটার প্রুফটা কি? আপনার ডিড কপি থাকতে পারে ভাড়াটিয়ার সাথে, এবং ভাড়াটিয়া আপনাকে নির্দিষ্ট মাসে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা দেয়, ভাড়ার টাকাটা, তাই না? তো ওই সময় আপনি ডিড কপিগুলো ইংলিশ করির সাথে দিবেন, পাশাপাশি আপনি মাসিক ভাড়াটা যে অ্যাকাউন্টে পাচ্ছেন সেই অ্যাকাউন্টের একটা 1 বছরের স্টেটমেন্ট দিবেন। এই তো, আর কি লাগে বলেন? সব শেষে আসেন টিকিট এবং হোটেল রিজার্ভেশনের ক্ষেত্রে। টিকিট কিন্তু আপনারা কনফার্ম টিকিট করবেন না, জাস্ট একটা বুকিং দিয়ে রাখবেন, সেই বুকিংয়ের কপিটা দেখাবেন। আর হোটেল রিজার্ভেশন তো আপনারা ইজিলি যে কোনো ওয়েবসাইটে ঢুকেই করতে পারেন। হোটেল রিজার্ভেশন দিয়ে এই দুটো জিনিস আপনারা কভার লেটারের সাথে অ্যাড করে দিবেন। এখন আসেন জাপানের ট্যুরিস্ট ভিসার এমবিসি ফি কত? 0 টাকা, মানে 0 টাকা, 1টি টাকাও লাগবে না। বাংলাদেশিদের জন্য জাপান বহু বছর ধরেই অ্যাজ এ গিফট কোনো ধরনের কোনো ফিস নেওয়া হয় না ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, মনে রাখবেন। আপনি চাইলে খুব ইজিলি যে ডকুমেন্টগুলোর কথা বললাম এই ডকুমেন্টগুলো সাজিয়ে নিজেই জাপান এমবেসিতে গিয়ে ফর্ম জমা দিয়ে আসতে পারেন। তারা মাত্র 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে আপনাকে ভিসার রেজাল্ট জানিয়ে দিবে। তো আর দেরি কিসের মাই ডিয়ার ভিউয়ার্স? আপনারা যারা 2022 সালে আমার সাথে জাপান যেতে ইচ্ছুক তারা এখনই এই ডকুমেন্টগুলো রেডি করে ফেলান। আমি ইউটিউবে যথাসময়ে একটা অ্যানাউন্স করব, তখন আপনারা চাইলে আমার সাথে জাপান এমবেসিতে গিয়ে ফর্ম জমা দিতে পারেন এবং অবশ্যই 15 দিনের জন্য আমার সাথে ঘুরে আসতে পারেন জাপান। এই বলে আমি রাফাতুল কবির আজকের পর্ব থেকে আপাতত আমি বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও একই দিন একই সময়ে দেখা হচ্ছে। সেদিন থাকবে পর্তুগালের D7 ভিসা নিয়ে করা আমার এক চমকপ্রদ ধামাকা অফার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।